আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকের এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি আমাদের মোহতারাম রুহুল আমিন স্যার, সম্মানিত সঞ্চালক, কিনোট স্পিকার, আলোচকবৃন্দ, পার্টিসিপেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম। মূলত আসলে আমাদের জিয়া ভাইয়ের যে উপস্থাপনা সেটা শোনার জন্যই আগ্রহ করে আমি আজকে অংশগ্রহণ করেছি। তবে আজকে আমি যা প্রত্যাশা তার চাইতে অনেক বেশি কিছু আমি জানতে পারছি এবং শুনতে পাচ্ছি। First of all, I'd like to offer my wholehearted thanks to Jia Bhai for his nice presentation. His article is it is informative, statistical, and researchable. তো আসলে আজকে যে বিষয়টি আমাদের এখানে নির্ধারণ করা হয়েছে আলোচনার জন্য, আমি এটাকে বলবো, আমাদের ইমানের দাবি হচ্ছে যে মুসলমানের ভাই। মুসলমান যেখানে যেখানে মুসলমানরা আক্রান্ত হয়, মুসলমানরা সেখানে তাদের একটি শরীরের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসছে যে সমগ্র বিশ্বের মুসলমানরা একটি শরীরের মতো। সেই শরীরের যে কোনো অংশে যখন কিছু অংশে যখন আঘাতপ্রাপ্ত হয়, সমগ্র শরীর সেটায় ব্যথা অনুভূত হয়। ঠিক তেমনি ভাবে মুসলমানরা পৃথিবীর যেখানেই কোনো কষ্ট পায়, সমগ্র বিশ্বের সকল মুসলমানরা সেটা তাদের মধ্যে সে ফিলিংসে লাগে, তাদের মনে লাগে, তাদের জন্য তাদের কষ্ট লাগে। সেই দায়িত্বের জায়গা থেকে, অনুভূতির জায়গা থেকে আজকের এই ওয়েবিনিয়ার অবশ্যই একটি তাৎপর্যপূর্ণ, অত্যন্ত সিগনিফিকেন্ট, রিয়েলি সিগনিফিকেন্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই যে আলোচনা, এই আলোচনা অবশ্যই মুসলমানদেরকে ফায়দা দিবে, আমাদেরকে ফায়দা দিবে, আমাদের এই অ্যাওয়ারনেস জাগবে, আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আমাদের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা আমরা চালাচ্ছি, আমাদের জিয়া ভাই উল্লেখ করেছেন, আসলে ভারতীয় হিন্দুত্ববাদের সম্পর্কে, হিন্দুত্ববাদের একটি দার্শনিক ভিত্তি, যেটা সাভারকারদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, রাষ্ট্রীয় রূপ দিয়েছিল এলকে আদবানিরা। এদিকে যে সরকার, বিজেপি সরকারের আগে দীর্ঘদিন পর্যন্ত ভারত স্বাধীনতার পরে, বিজেপি তো অনেক পরে তার ক্ষমতা এসছে, কিন্তু তার আগে সেখানে দীর্ঘদিন পর্যন্ত কংগ্রেস সরকার কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠিত ছিল। তো বিজেপি হচ্ছে মুসলমানদের প্রকাশ্য শত্রু, এবং তারা দার্শনিক এবং বক্তব্যের মাঝে মুসলিম বিরোধিতার কথাগুলো স্পষ্ট করে বলেই তারা মাঠে নেমেছে। অপরদিকে নরসিংহ রাও থেকে শুরু করে কিছু শারদ পাওয়ার থেকে শুরু করে কিছু কংগ্রেস নেতা ছিলেন, তারা এদের চাইতে কোনো অংশেই মুসলিম বিরোধিতায় পিছিয়ে ছিল না। আমরা লক্ষ্য করেছি এবং আমরা লক্ষ্য করে আসছি, ভারতীয় মুসলমানদেরকে নিয়ে ভারতীয় হিন্দু রাজনীতিবিদরা যেমনি ভাবে রাজনীতি করে থাকে, সেক্ষেত্রে ভারতীয় মুসলমান রাজনীতিবিদরাও কোনো অংশে সেটা কম যায় না। দুঃখজনক ভাবে আজকে
ভারতীয় মুসলমানদের জন্য আমাদের ইমানের দাবির প্রেক্ষিতে, ইমানের ফিলিংস এর প্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করছি। আমি কি শাহরুখ খান, সালমান খান, আমির খানের মতো মুসলমানদের জন্য কাঁদবো, যারা যারা আসলে আমি প্রায় 3.5 বছর পর্যন্ত দিল্লিতে অবস্থান করার কারণে আমি ভারতে আমি পিএইচডি করেছি। আমি সেখানে দীর্ঘ সময় আমি ভারতীয় মুসলিম সবার সাথে মিশেছি। আমার অভিজ্ঞতা আমি দেখেছি ভারতীয় মুসলমানদের মধ্যে 80 থেকে 90% মুসলমান তারা আসলে ভারতীয় কালচার, সমাজ ব্যবস্থা, ভারতের প্রতি তারা আনুগত্যের দিক থেকে তারা অনেক বেশি অগ্রসর। বিশেষ করে এই আনুগত্যের মূল কারণ হচ্ছে তারা লক্ষ্য করেছে যে যে পাকিস্তান সৃষ্টি হয়েছিল মুসলমানদের নিরাপত্তার জন্য, মুসলমানদের শান্তির জন্য, সেক্ষেত্রে ভারতীয় মুসলমানরা লক্ষ্য করেছে সেই নেইবারদের মধ্যে, নেইবার কান্ট্রিজ গুলোতেও মুসলমানরা খুব ভালো অবস্থানে নেই। আর্থিক অবস্থায়, রাজনৈতিক স্থিতিশীলতা, ইকোনমিক স্ট্যাবিলিটি এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি তারা খুব ভালো নেই। সেদিক থেকে ভারতীয় মুসলমানরা অনেক ক্ষেত্রে ভালো আছে। তো এটা একটা বিষয়, কিন্তু সত্যিকার অর্থে জিন্না সাহেব এবং দ্বিজাতি তত্ত্বের নেতৃবৃন্দ যেটা করেছিলেন, যে উদ্দেশ্যে তারা করেছিলেন, সেটা কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত অনেক মুসলমানই সেটা টের পায়নি। বিজেপি সরকার যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং বিজেপি সরকার যখন সেই আরএসএস এর আদর্শ অনুযায়ী ভারতীয় মুসলমানদেরকে যখন নির্মূলের জন্য সকল প্রকার অফিসিয়াল মানে অ্যারেঞ্জমেন্ট গুলো সব সমাধান দিন দিন অগ্রসর হচ্ছে এবং মুসলিম বিরোধী সকল ফিলোসফি গুলোকে, তারা নেগেটিভ গুলোকে একত্রিত করছে, আস্তে আস্তে মুসলমানরা সেই 1947 সালের সেই দেশভাগের সময় দ্বিজাতি তত্ত্বের গুরুত্ব এবং সিগনিফিকেন্স তারা ভালোভাবে বুঝতে পারছে। মুসলমানদের আমরা ভারতীয় মুসলমানদের জন্য আমরা অবশ্যই আমরা আমাদের ইমানের দাবির অনুসারে আমরা তাদের ইমানের দাবির প্রেক্ষিতে আমরা তাদের জন্য অত্যন্ত সিম্পাথাইজড। কিন্তু ভারতীয় মুসলমানরা আজকে এই অধঃপতনের জন্য ভারতীয় মুসলিম রাজনীতিবিদরাও কোন ক্ষেত্রে দায়ী বলে আমি মনে করি। ভারতীয় মুসলমান রাজনীতিবিদরা মুসলিম মাথাগুলোকে নিয়ে তারা রাজনীতি করে, মুসলিম মাথাগুলোর ভোটের প্রশ্ন মানে সংখ্যা নিয়ে তারা রাজনীতি করে, তারা বিভিন্ন ভাগ বিভক্ত হয়েছে। এমনকি মুসলিম ভোটগুলো যদি একত্রিত হতো এবং তাদের মধ্যে একটি বৃহত্তর ঐক্য সৃষ্টি হতো, তাহলে মুসলমানরা আজকে একটা বৃহত্তর শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারত এবং বিজেপির জন্য একটা চ্যালেঞ্জ হতো। অতি সম্প্রতি শুভেন্দু অধিকারী যে ক্ষমতা এসছে, আপনারা লক্ষ্য করে থাকবেন সে পশ্চিমবঙ্গের কি অবস্থা, রাজনৈতিক অবস্থান কি পশ্চিমবঙ্গে, সেখানে প্রায় পশ্চিমবঙ্গের এই মুসলিম মানে ভোটগুলো প্রায় 5 থেকে 6 ভাগ হয়েছে। নওশাদ সিদ্দিকী, হুমায়ুন, এ থেকে শুরু করে আরো অনেকগুলো মুসলিম ব্যক্তি তাদের মানে ভোটের মধ্যে ভাগ বসিয়েছে। মানে সেখানে এই ভাগ বসানোর কারণে মুসলমানদের যে অনৈক্য, এই অনৈক্য তাদেরকে আরো অনেক দূরে ঠেলে দিয়েছে। এক্ষেত্রে বৃহত্তর আসলে মুসলিম সম্প্রদায়ের ঐক্য প্রয়োজন এবং ভারতের মুসলমানদেরকে যদি তারা বাঁচতে চায় এবং যদি বিজেপিকে তারা ক্ষমতা থেকে হটাতে চায়, মুসলমানদের ক্ষমতা থেকে তাদেরকে হটানোর কোনো বিকল্প নেই। মুসলিম নির্যাতন, মুসলমানদের মানে ভারতীয় হিন্দুত্ববাদী এই মানে আরএসএস এর আদর্শবাদীদের এই নির্যাতন থেকে মুসলিম কমিউনিটিকে রক্ষা করার আর কোনো উপায় নাই, ঐক্যের কোনো বিকল্প তাদের মধ্যে নাই, তা আছে বলে আমি মনে করি না। আমি আরেকটা বিষয় আজকে আলোচনা করতে চাই যে আমাদের অনেক ভাই কথা বলেছেন, আসলে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালাতে পারি, কিন্তু কূটনৈতিক প্রচেষ্টার সব মূল নায়ক যেটা আপনারা লক্ষ্য করুন একটু, ভারতের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা পড়ানো হয়, কিন্তু ইসলামী আকিদা, ইসলামিক মূল হিস্ট্রি, ইসলামিক আকিদা বিষয়ে তাদের অত আগ্রহ নেই।
ইজ আরবি পড়ানো, আরবি ভাষা হিসেবে তারা খুব গুরুত্ব দিয়ে তারা পড়ায়। তারা মধ্যপ্রাচ্যকে দেখাতে চায় যে আমরা তোমাদের ভাষাকে গুরুত্ব দেই, এবং যার কারণে মধ্যপ্রাচ্যের বিশাল একটি বাজারকে ভারতীয় ভারত রাষ্ট্র হিসেবে ভারত এবং সম্প্রদায় হিসেবে মুসলমানরা সেখানে বিশাল একটা রেমিটেন্স ভারত সরকার পাচ্ছে মুসলমানদের মাধ্যমে, এবং ভারতীয় বাজার ব্যবস্থায় ভারত আরবি ভাষা একটি বড় ধরনের মানে ভূমিকা রাখছে। সুতরাং আপনারা লক্ষ্য করুন যে আকিদার ক্ষেত্রে অনগ্রসর, কিন্তু ভাষার ক্ষেত্রে তারা অগ্রসর। এটা দিয়ে তারা মধ্যপ্রাচ্যকে দখল করে রাখছে। আমরা লক্ষ্য করেছি যে আসলে দেওবন্দি আকিদা দেওবন্দি আকিদা পন্থী যে সমস্ত ওলামায়ে কেরাম এখনো ভারতে আছেন, তাদের মধ্যে এখনো পর্যন্ত তাদের মধ্যে সেই গোলামি ভারতীয় রাজনীতির গোলামি করতে করতে শেষ পর্যন্ত তাদের মধ্যে স্বাধীন চেতা যে মনোভাব, সেটা তারা এতটাই লোপ পেয়েছে, এখনো পর্যন্ত ভারতীয় মুসলমানদেরকে বা ভারতীয় মুসলমানদের একটি শক্তিশালী প্রতিনিধিত্ব করার ক্ষমতা সম্পন্ন একটি জনশক্তি এই দেওবন্দি ওলামায়ে কেরাম, বিশাল বড় বড় আলেম আছেন, তারা তৈরি করতে সক্ষম হননি। ক্ষেত্র বিশেষে লক্ষ্য করেছি, 2000 সালে আমি নিজে লক্ষ্য করেছি যে আসাদ মাদানী সাহেবের ছেলে, নামটা আমি ভুলে গেছি, তিনি গিয়ে বিজেপির সাথে বৈঠক করছেন দুঃখজনক ভাবে। এভাবে বহু হিস্ট্রি আছে। তো আমরা যেটা আসলে মুসলমান হিসেবে আমাদের ভারতীয় মুসলিম ভাইদের জন্য আমাদের করণীয়, তার মধ্যে সবচেয়ে বড় করণীয় আমি মনে করি এই মুহূর্তে এখানে ইন্টেলেকচুয়াল ওয়ার চলছে। ইন্টেলেকচুয়াল ওয়ারের মাধ্যমে আপনি আগাতে পারবেন, আপনি ওয়েপনিক ওয়ারের মাধ্যমে তাদের মুখোমুখি হওয়ার কোন সুযোগ আমি আছে বলে মনে করি না। এক্ষেত্রে সেভেন সিস্টার্স গুলোকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, বিদ্রোহী গ্রুপকে কিভাবে ডেভেলপ করা যায়, সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ভারত বসে নেই। কিছুক্ষণ আগে আমাদের এক আলোচক বলেছেন যে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল কন্ডিশন, আমাদের জিওপলিটিক্সে আমরা এতই পিছিয়ে যে আমাদের তিন দিকে ভারত, এবং ভারত হচ্ছে জায়নিস্ট রাষ্ট্র, ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। সুতরাং সেই জায়নিস্টদের সকল আক্রমণ আরেকটি গাজা তৈরির জন্য তারা প্রস্তুত থাকবে। আপনারা লক্ষ্য করেন শুভেন্দু অধিকারী অলরেডি তার মুখনিসৃত ভাষায় সেটা বলেই দিয়েছেন, তারা বাংলাদেশে আরেকটি গাজার পরিবেশ সৃষ্টি করতে চায়। তার পরিপ্রেক্ষিতে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি কামান বন্দুক অথবা উইপনিক কোনো ওয়ারের পক্ষে আমি সেটা ভালো করতে পারবো বলে আমি মনে করি না। আমি মনে করি আমাদেরকে ইন্টেলেকচুয়াল ওয়ার্ক করতে হবে। আমাদেরকে ভারতীয় মুসলমানদের মধ্যে যাদের ইন্টেলিজেন্সিয়া গ্রুপ, তাদেরকে এটা বুঝাতে হবে যে তোমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদেরকে মধ্যপ্রাচ্যের যে সমস্ত রাষ্ট্র আজকে ভারতকে তাদের বাজার হিসেবে সুবিধা দিচ্ছে, এই সকল রাষ্ট্রের কর্ণধার মধ্যে ইন্টেলেকচুয়ালি আমাদেরকে ওয়ার্ক করতে হবে যে এদেরকে ইকোনমিক বয়কট এমবার্গো ছাড়া কোনো বিকল্প নেই। এদেরকে শিক্ষা দেওয়ার, এদের মুসলমানদেরকে রক্ষা করার, এবং ভারতের আধিপত্য মানে আঞ্চলিক আধিপত্য, রিজিওনাল যে একটা কলোনিয়ালিজম তারা সৃষ্টি করতে চাচ্ছে, একটা সমগ্র সকল রাষ্ট্র মানে আশেপাশের রাষ্ট্রগুলিতে কলোনাইজ করার যে একটা মনোভাব তাদের মধ্যে আছে, এই মনোভাবকে আমরা যদি আসলে রিডিউস করতে চাই, এটাকে যদি আমরা রিমুভ করতে চাই, একমাত্র মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এটা পারে। আমি ইরানকে বিশ্বাস করি না এই জন্য, হ্যাঁ আকিদাগতভাবে ইরানের সাথে আমার সম্পর্ক যাই হোক, ইরান কিছু করতে পারতো, কিন্তু আমি লক্ষ্য করেছি যে ভারতীয় মুসলমানদের নামে কিছু শিয়া জনগোষ্ঠীকে বিজেপি এবং কংগ্রেস তাদেরকে সুবিধা দেয় সে মুসলমান নামে। তবে এসব ক্ষেত্রে বড় বড় অফিসারকে আমরা লক্ষ্য করেছি তারা হচ্ছে ইরান সমর্থক শিয়া। কোন সুন্নি মুসলমানকে তারা খুব একটা সুবিধা দিতে চায় না। অলরেডি আপনারা জানেন যে ভারতের ন্যাশনাল যে সার্ভিসেস আইসিএস বলে, ইন্ডিয়ান সিভিল সার্ভিসে মুসলমানদের চাকরি পাওয়ার যে রেট, সেটা নট মোর দেন 2%,
নট মোর দেন 2%। সুতরাং এক্ষেত্রে আমাদেরকে ভারতের আভ্যন্তরীণ ওইসব ব্যাপারে মুখোমুখি হওয়ার সুযোগ নেই। আমাদেরকে সুযোগ আছে শুধু একটাই, ইন্টেলেকচুয়াল ওয়ারের, বুদ্ধিবৃত্তিক যুদ্ধে আমরা এগিয়ে যেতে হবে। বুদ্ধিবৃত্তিক যুদ্ধের জন্য আমাদেরকে আমাদের আমাদের মূলত ভারতের ভিতরকার যে ইন্টেলিজেন্সিয়া গ্রুপ যেটা আছে, বুদ্ধিজীবী যারা আছে, তাদের সাথে আমাদের ইফার্টস বাড়াতে হবে, তাদের ওয়ার্ক বাড়াতে হবে, তাদের সাথে কন্ট্যাক্ট বাড়াতে হবে, বাড়িয়ে মূল তথ্যগুলো সংগ্রহ করে সেটা সেটা আমাদের আমরা যারা বাইরে আছি, অন্তত ভারতের অবস্থান তো মুসলমানদের দ্বারা তো এগুলো ছড়িয়ে দেওয়া সম্ভব নয়। আমাদেরকে এটা ছড়াইতে হবে। ভারতীয় মুসলমানদের এবং ভারতীয় মুসলমানদেরকে যদি আমরা আভ্যন্তরীণভাবে তাদের থেকে সকল চিত্র তথ্য, আমরা যদি তথ্য এবং তত্ত্ব নিয়ে আমরা যদি আগে এগিয়ে যেতে পারি, এবং আমরা সাথে সাথে কতগুলো কাজ, বিশেষ করে সেভেন সিস্টার্স কে আরো বেশি শক্তিশালী করে, হ্যাঁ, তাদের সাথে তাদের তাদের যে সমস্ত গ্রুপগুলো আছে এদেরকে শক্তিশালী করার ব্যাপারে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অন্যথায় আসলে আমরা শুধু তাদের প্রতি মানে সিম্পেথি প্রদর্শন করে কিছু হবে না। বিশেষ করে মানবাধিকার গ্রুপ যেগুলো আছে পৃথিবীতে, বিভিন্ন মানবাধিকার গ্রুপগুলোর কাছে আমরা তথ্য যেটা দিব, সেই তথ্য আমি বাইরে থেকে দিলে সেটা অনেকটাই অথেন্টিক নাও হতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি ভারতের একেবারে ডকুমেন্টারি, অত্যন্ত অথেন্টিক এবং জেনুইন তথ্যগুলো সরবরাহ করে, বিশেষ করে আন্তর্জাতিক মিডিয়ার ক্ষেত্রে আপনি বিবিসি এবং আল জাজিরা, এই সমস্ত মিডিয়াগুলোর মিডিয়াগুলোর কাছে আপনি যদি তথ্য সরবরাহ করতে পারেন, ডকুমেন্টারি যদি প্রদর্শন করতে পারেন, সেটা হবে ইফেক্টিভ। এমনি আমরা নিজেরা কথা বলে হয়তো ব্যক্তিগত আমি সিম্পাথাইজড হব, কিন্তু এটা কোনো ইফেক্টিভ রোল হতে পারে না। আমরা আসলে ইতিহাসে আমরা এটা যেটা দেখেছি, আসলে এটা চিরন্তন, এটা একেবারে ভারত স্বাধীনতা লাভের পর থেকেই আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় হিন্দুরা কখনো ভারতের মুসলমানদের দূরের কথা, নেইবারিং কোন কান্ট্রিতে মুসলমানদের কোন উন্নয়ন তারা কখনো সহ্য করে নাই। আমরা যাকে বিশ্বকবি বলে থাকি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে 1912 সালে 11 সালে বঙ্গভঙ্গ রদের পরে 1912 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রস্তাব আসে, তিনিও তো সেই ইংল্যান্ড লর্ডদের কাছে যে স্মারকলিপি দেওয়া হয়েছিল, সেই স্মারকলিপির অন্যতম কারিগর তো তিনি তো সেটা বলেছিলেন যে মোস্ট অফ দ্য ইনহেবিটেন্টস অফ ইস্টার্ন রিজন অফ বেঙ্গল আর কাল্টিভেটর্স, seldom they would be benefited from university studies। তিনিও তো বলেছিলেন। সুতরাং তাদের মনোভাবটা আপনারা বুঝুন। তারা মুসলমানদেরকে কাল্টিভেটর বলে, তারা ইউনিভার্সিটি পড়ার যোগ্যতা রাখে না বলে। সুতরাং তাদের এই মনোভাব তাদের শিক্ষিত গ্রুপের মধ্যে আছে। সুতরাং এই শিক্ষিত গ্রুপটাকে মুসলমান গ্রুপটাকে আমাদের টার্গেট করতে হবে। এদেরকে বোঝাতে হবে যে এখনই যদি সচেতন না হও, ভারতে খুব ভালো আছো, ভারতের প্রতি তোমাদের লয়ালটি আছে, ভারতে খুব ভালো আছো, এটা শেষ পর্যন্ত এই ভালো থাকা তোমাদের থাকা হবে না। আমরা বহুভাগ থেকে লক্ষ্য করেছি, সালমান নামক একজন উত্তরপ্রদেশের একজন রাজনীতিক ছিলেন, আরেকজন ছিলেন আরিফ মোহাম্মদ খান। দুইজনকে আমরা দেখেছি, এরা মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করেছে, কিন্তু মুসলমানদের এরা কমিউনিটি ফিলিংস এদের মধ্যে ছিল না। এরা অনেক কিছু করতে পারতেন, মুসলমানদের ইন্টেগ্রিটি ইউনিটির জন্য তারা অনেক কিছু করতে পারতেন, কিন্তু এরা সবসময় হিপোক্রেটিক রাজনীতি করেছেন। এবং অপরদিকে ভারতীয় বিশিষ্ট ওলামায়ে কেরামের মধ্যে গোলামি এবং হিন্দুত্ববাদ ধারণ করতে করতে তাদের মধ্যে স্বাধীন চেতা মনোভাব এত বেশি লোক পেয়েছে যে তারা এখন ওই নাহসরফ আকিদা মান্তিক এসবগুলো পড়তে সময় কাটায়, কিন্তু ইসলামের মূল শিক্ষাগুলো সম্পূর্ণ ইসলাম যে একটা রাজসিক ধর্ম, ইসলাম যে এটা হাকে মাহকুম নয়, এই কথা মনে হয় অনেক
ইন্ডিয়ান ওলামায়ে কেরাম ভুলতেই বসেছেন। তো আমি যেটা আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের কিউনিট স্পিকারকে এবং আলোচকদেরকে। তারা অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন, আমি তাদের আলোচনা শুনে সমৃদ্ধ হয়েছি। আমি শুধু একটা কথা শেষ করতে চাই যে ভারত মুসলমানদের আজন্ম শত্রু। 2000 সালে আমি বোম্বে গিয়েছি। বোম্বে যাওয়ার পরে সেখানে আমি গাড়িতে কয়েকজন হিন্দু সহ আমরা একসাথে সকালবেলা নামার পরে আমি একটা হোটেলে গেলাম। হোটেলে 3-4টা হোটেলে গেলাম, আমাকে হোটেলে আমার পাসপোর্ট দেওয়ার পরে আমাকে হোটেলে সিট দেওয়া হয়নি। শেষ পর্যন্ত আমার একজন সহপাঠী হিন্দু ভদ্রলোক আমাকে বললেন যে এই এলাকায় আপনি পাবেন না, আপনি মোহাম্মদ আলী রোড একটা আছে, আপনি সেখানে যান, সেখানে আপনি গেলে হয়তো সিট পেতে পারেন। সুতরাং কত বড় ধরনের মানে এটাকে বলবো মানে হিন্দুত্ববাদী বা কমিউনাল ফিলিংস তাদের মধ্যে আছে। তারা একজন মুসলিম কমিউনিটির কোন একটা লোককে হোটেলে বুকিং দেওয়া অনেক অনেক ক্ষেত্রে তারা কোনো ক্ষেত্রে তারা সহ্য করে না। সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে যে 1947 সালে দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করে আমাদের একজন আলোচক ভাই বলেছিল, মৌলানা আবুল কালাম আজাদ সাহেবরা যেটা চিন্তা করেছিলেন, মৌলানা ডক্টর জাকির হোসেনরা যারা চিন্তা করেছিলেন, সেটি এখন আর নেই। ডক্টর জাকির হোসেন জামিয়া মিল্লিয়া প্রতিষ্ঠা করেছিলেন, তিনি সেখানে মুসলমানদের জন্য 80% মুসলিম ভর্তির সুযোগ সৃষ্টি করে গিয়েছেন। মাওলানা আবুল কালাম আজাদ ICCR প্রতিষ্ঠা করেছিলেন, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। এরা এবং মুসলিম কান্ট্রিগুলো থেকে যারা আবেদন করবে তাদেরকে প্রাধান্য দেওয়ার সেই কথা তিনি বলে গিয়েছিলেন, কিছুই থাকে নাই। জামিয়া মিল্লিয়াতে এখন আর 80% মুসলমান ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই, সেখানে বরং হিন্দুই বেশি। সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে, এই বাস্তবতা আমাদের বুঝতে হবে যে প্রত্যেক ধর্মের লোকরা তার নিজ ধর্মকে, তার নিজ কমিউনিটিকে বাড়াইতে চাইবে, এটাই বাস্তবতা। আমি আমার ইসলাম বাড়াইতে চাইবো, তারা তাদের হিন্দুত্ব বাড়াইতে চাইবে। সুতরাং সুতরাং এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা অত্যন্ত ইন্টেলেকচুয়ালি এগুলো জবাব দিতে হবে। আপনি শুধু শুধু বিরোধিতা করে এমনি বিরোধিতা করে কোনো লাভ হবে না। আমাদেরকে ইন্টেলেকচুয়াল ওয়ারে লিপ্ত হতে হবে এবং বুদ্ধিভিত্তিক ভাবে আমরা তাদের লড়াই এগিয়ে যেতে হবে। আমাদের ভারতীয় মুসলমানদের সাথে সাথে বাংলাদেশের মুসলমানদের কথাও আমাদেরকে চিন্তায় রাখতে হবে। এই বাংলাদেশে আমাদেরকে আমাদের একজন আলোচক বলেছেন, এই বাংলাদেশের প্রশাসনে যে পরিমাণ হিন্দু আধিপত্য দিন দিন গজাচ্ছে এবং আরো ঊর্ধ্বমুখী হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দর্শনকে বা রাজনীতিকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানে মুসলিম নামদারি তথাকথিত হিন্দু দর্শন মানে অবগাহনকারী বা হিন্দু দর্শনকে আত্মস্থকে অ্যাবজর্বকারী এই সমস্ত মুসলমানদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। শুভেন্দু অধিকারীদেরকে শুধু আমরা গালাগালি করলে কোনো লাভ হবে না, আমাদেরকে সতর্ক থাকা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।